আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান, বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠনে জামাত আমিরের প্রতিশ্রুতি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার অঙ্গীকার। এবারে নির্বাচনে পুরুষের তুলনায় নারীর প্রার্থিতা মাত্র ৩.৫%, সংসদে গিয়ে নারী উন্নয়নে কাজ করার আহ্বান। প্রথম সাফ ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে চ্যানেল আইয়ের সংবর্ধনা, এশিয়ান ফুটসালে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে সাবিনারা। এবং প্রতি বছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে বাংলা খেয়াল উৎসব, উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনায় সুর ও সাধনার মিলন। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকে গুপ্ত বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় এলে সিরাজগঞ্জ ও পাবনায় শিল্প ও আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যা সমাধান করবেন বলে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন তিনি। পরে টাঙ্গাইলের জনসভায় বক্তব্য দেন। জনগণ ধানের শীর্ষের পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান। জয়দেবের ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। নদী ভাঙনের শহর সিরাজগঞ্জ, যেখানে যমুনার স্রোতে প্রতিদিন ভাঙে ঘরবাড়ি, ভেঙে যায় মানুষের জীবনের নিশ্চয়তা। কৃষি বিপর্যয়, বেকারত্ব আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ। বছরের পর বছর উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বদলায়নি খেটে খাওয়া মানুষের জীবন। প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে পাইকপাড়ায় বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন অসংখ্য মানুষ। স্ত্রী ডক্টর জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে দুপুর ৩:৩০টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। মঞ্চে উঠে সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে কৃষি ও শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে, আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম, নদী ভাঙন ও বেকারত্বের বাস্তব চিত্র তুলে ধরে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গ্রহণ করি তাহলে বাংলাদেশের। এরপর টাঙ্গাইল জেলার জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, সকলে মিলে কাজ করলে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের পরিবর্তন সম্ভব। আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন। আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি। আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন। আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি,
আমরা যদি সকলে সতর্ক থাকি তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। মনিরুল হাসান, চ্যানেল আই, টাঙ্গাইল। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে উল্লেখ করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবে জামাত। কুমিল্লার 14 গ্রামের জনসভায় তিনি আরও বলেন, বেকার ভাতা নয়, তরুণ সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান তারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। নির্বাচনী প্রচারের 10ম দিনে কুমিল্লার 14 গ্রামে জামায়াতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা। 14 গ্রামের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় যোগ দেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা। কুমিল্লার 11টি আসনকে বিশেষ গুরুত্ব দিয়ে জোটের শীর্ষ নেতারা সারা দেশে তাদের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণ অভ্যুত্থানের জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে ঐক্যের সরকার গঠন করা হবে। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি, প্রতীক যেখানে যেটা পড়বে ওইটাই আমাদের সবার প্রতীক। আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। চাঁদাবাজির বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এমন হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষে কুমিল্লা 11 আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দাড়িপাল্লা তুলে দেন দলের আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, 14 গ্রাম, কুমিল্লা। দেশসেবার সুযোগ পেলে মানবিক বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা 10 আসনে রাজধানীর কলাবাগানে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামাত প্রতিশোধের রাজনীতি নয়, মানুষকে সহযোগিতায় বিশ্বাস করে। গত 17 মাসে চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করেনি জামাত। একটি দলের নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন করেন, দেশে 50 কোটি গাছ লাগানোর জায়গা কোথায়? ফ্যামিলি কার্ড নিয়েও প্রশ্ন তোলেন জামাতের আমির। একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড, আর একদিকে মায়েদের গায়ে নিজের হাত। হুঙ্কার দিয়ে ক্ষমতার কোনো খবর নাই, মনে হয় যেন এখনই ক্ষমতার দাপটে অস্থির। হুঙ্কার দিয়ে কেউ কেউ বলছেন, পর্দানসীন কোনো মেয়ে যদি ভোট চাইতে কোথাও ক্যাম্পেইন করতে আসে, তার কাপড় খুলে দেওয়া। লজ্জা! এগুলা কুলাঙ্গার। এগুলা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই? যদি জন্ম নিয়ে থাকে তাহলে কেমনে বলে একজন মায়ের গা থেকে টান দিয়ে কাপড় খুলে দিবা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শাহজাদপুর সুবাস্তুর নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে দুপুর 3টায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী মিসেস শর্মিলা রহমান সিথি। সে সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শর্মিলা রহমান শাহজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেটে লিফলেট বিতরণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানী এখন জমজমাট নগরী। মাইকে নির্বাচনী প্রচার, মিছিল ও সমাবেশে ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা। উন্নয়নের প্রতিশ্রুতি ও আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। রিয়াজ ইসলামের রিপোর্ট।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে নির্বাচনের প্রচার। রাজধানী ঢাকা পরিণত হয়েছে বিশাল রাজনৈতিক ময়দানে। পাড়া মহল্লা অলিগলি সহ সবখানে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। নাগরিকদের যদি আমরা আশ্বস্ত করতে পারি যে না, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, একটি ভোট বিপ্লব হবে আমি বিশ্বাস করি। অনেকদিন পর তারা ফ্রি এবং ফেয়ার একটা নির্বাচন অনুষ্ঠান হবে এরকম আশা করতেছে। মাঠের পরিস্থিতি আমাদের অনুকূলে, মানুষ প্রকাশ্যে তাদের মতামত প্রকাশ করছে যে তারা একটা পরিবর্তন চায়। নারী সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং তাদের সম্মান, মর্যাদা, এটাকে আমরা নিশ্চিত করব। অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চেয়েছিলাম, কিন্তু বর্তমানে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না এবং সেই কারণেই আমরা একটু ভোগান্তিতে আছি। আমি বিশ্বাস করে আমি এলাকার সন্তান হিসাবে এই এলাকার জনগণ আগামী নির্বাচনে আমাকে ফুটবলকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। নির্বাচনী ব্যবস্থা অনেক ভালো এবং দেশের অবস্থা ভালো এবং ভালো লোকজন আগায় আসছে। তারা যদি একটু সহজ হয়, আশা করি আমাদের দুর্ভাগ্য ঘুচাবে, আমাদের অন্ধকার ঘুচাবে। সন্ত্রাস, চাঁদাবাজ আমরা মুক্ত চাই, ভালো মতো ব্যবসা করতে চাই। ভোটের হিসাব বদলে দিতে প্রার্থীরা প্রতিশ্রুতির পাশাপাশি অতীত কাজ আর পরিচিতির কথাও তুলে ধরছেন ভোটারদের কাছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনে পুরুষের তুলনায় নারীর প্রার্থিতা মাত্র ৩.৬%। নারীর ভোট ও ভবিষ্যতে রাষ্ট্রের কর্মজীবী নারীর ভূমিকা বিষয়ক আলোচনায় এ তথ্য উঠে আসে। কোনো নারী প্রার্থী হয়রানির শিকার হলে সব নারীকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নারী প্রতিনিধিরা। সুলতান আহিমুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দৌড়ে পিছিয়ে নারীরা। পরিসংখ্যানে পুরুষের তুলনায় যার হিসেবটা দাঁড়াচ্ছে প্রায় ৩.৬%। বেশিরভাগ নারী প্রার্থিতা পেয়েছেন পারিবারিক সূত্রে। এমন চিত্রই তুলে ধরলেন আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত নারী প্রতিনিধিরা। 30টি দলে তো কেউ নাই। আওয়াজ ফাউন্ডেশন ও ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্ল্যাড এর আয়োজনে বক্তারা বলেন, সংসদে নারীদের অলংকারের মতো উপস্থিত থাকলেই হবে না, নারীদের উন্নয়নে মাঠে কাজ করতে হবে। ক্ষমতার যে দাপট, মাসেলের যে দাপট, সন্ত্রাসের যে দাপট, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে নাগরিক পরিচয়ে নারীরা প্রার্থী হবেন, সেটা আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। যেই মা বোনকে রাস্তায় হেনস্থা হতে হচ্ছে, মানুষের বাড়িতে গিয়ে হেনস্থা হতে হচ্ছে, সেই মা বোন কিন্তু আপনাদের ভোটের বাক্স বন্ধ করে দিবে। একদম সাবধান। আগে আমাদের এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে, সিকিউরিটি নিশ্চিত করতে হবে, এরপরে আমরা সবাই মিলে নির্বাচনে দাঁড়াবো। কোন দল থেকে কতজন নারী গেল, আমি মনে করি দিস ইজ নট মেইন ফ্যাক্টর। এটা কতটুকু কোয়ালিটিফুল নারীকে দেওয়া হয়েছে, যারা 1 জন 10 জনের কথা বলতে পারবে। অর্নামেন্টাল কোনো শোপিস হবে না নারীরা, এটা আমাদের খেয়াল করতে হবে। 9 কোটি নারীর প্রতিনিধি হয়ে আপনারা যাচ্ছেন, সেখানে আমরা মহিলারা না থাকতে পারি আমাদের কথা বলার জন্য, আপনারা যেন ভুলে যাবেন না। নির্বাচনের পর সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণ কতটুকু এগোবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন আয়োজকরা। আগামী জাতীয় নির্বাচনে যাই হোক না কেন, আমরা পিছিয়ে থাকবো না। সংখ্যায় আমরা পুরুষের চাইতে বেশি। এই সংখ্যা যেন প্রাধান্য পায় প্রতিটি ক্ষেত্রে, মর্যাদা পায় প্রতিটি ক্ষেত্রে। নারীবান্ধব রাষ্ট্র গড়ে তোলার মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানান বক্তারা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। আসন্ন নির্বাচিত সরকারের কাছে গ্যাস, বিদ্যুৎ ও পানি সমস্যা দূর করার দাবি রাজধানীবাসীর। নতুন সরকারের কাছে ডলার ও প্রাথমিক জ্বালানি সরবরাহ এবং ব্যবস্থাপনায় মিল রেখে আসন্ন গরম মোকাবেলা চ্যালেঞ্জের হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এখন গ্যাস নেই, আমাদেরকে এখন সব কিছুতেই কাজে, সব মানে রান্নার সব কাজের জন্য এখন নির্ভর করতে হচ্ছে আমাদের ইলেকট্রিক কুক স্টোভ, কেটলি, রাইস কুকার সব কিছুর উপরেই। যার জন্য আসলে তো আমাদের ইলেকট্রিকের উপর প্রাইসটাও খরচটাও বেড়ে যাচ্ছে। যারা আমাদের এখন রান্নার সব কিছু দিয়ে খরচটা অনেক বেড়ে যাচ্ছে। এভাবে দৈনন্দিন দুর্ভোগ মোকাবেলা করেন আনন্দনগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাদিয়া আফরিন।
আর 10 জন নাগরিকের মতো তিনিও এসব সমস্যার সমাধান চান। নাগরিক জীবনের অতি প্রয়োজনীয় খাতগুলো সংকটের দ্রুত সমাধান চান নগরবাসী। এই অসুবিধাগুলো যদি গরমকালে আরও অনুভূত হয়, যেমন বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, তাহলে আমাদের জীবন আরও বিপর্যয় নেমে আসবে। তা আমি চাই যে যারাই পরবর্তীতে দেশ পরিচালনার কাজে আসবেন তারা প্রথমে নাগরিক সুবিধাগুলো নিয়ে চিন্তা করবেন। কারেন্ট ভালোভাবে চালায়, দেশ যেন ভালোভাবে চালায়। ভাঙ্গা চোরা থিয়ে দিচ্ছে, মেরামত করার খবর নাই। বিদ্যুৎ গ্যাসের তো সমস্যা মারাত্মক, গ্যাস পাওয়া হয়ে যায় না। সিলিন্ডারে 3000 পাওয়া যায় না এখন কিনতে। চাই আমরা এটা সমস্যা, গ্যাসের সমস্যার সমাধান চাই। আমার কাছে একই রকমের দাবি। এখন যে সরকার আছে এটা তো মানে সবসময় দরকার। গ্যাস যে কে বিএনপি আসলো না জামাত আসলো, আওয়ামী লীগ আসলো তার উপর ডিপেন্ড করে না। নজিরবিহীন এলপি গ্যাস সংকট মোকাবেলায় ইলেকট্রিক চুলা কিনে রান্না করেছেন অনেকে। তাতে বেড়েছে বিদ্যুতের চাহিদা। তাই নতুন সরকারকে আসন্ন গরমে স্বস্তি দিতে গ্যাস ও বিদ্যুৎ খাত সমন্বয় করে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যে এলপিজির যে ক্রাইসিস হচ্ছে সেটাকেও প্রপারলি ম্যানেজ করা। আদারওয়াইজ আমাদের চোখের সামনে যেরকম 3 থেকে 4 মিলিয়ন ইলেকট্রিক 3 হুইলারের গ্রিডের উপর নির্ভরশীলতা হয়েছে, ঠিক একইভাবে ইলেকট্রিক কুক স্টোভে যদি সবাই সুইচ করে যাবে, অনেকেই সুইচ করে, তাহলে অল অন এ সাডেন যে চাহিদাটা বেড়ে যাবে সেটা ম্যানেজ করা কঠিন হবে। চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত সরবরাহ রাখতে হবে। তবে লোডশেডিং হবে এটা অবভিয়াস, সেক্ষেত্রে এটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে যে ইন্ডাস্ট্রি, কৃষি এবং উৎপাদনশীল খাত যেন এফেক্টেড না হয়, সেটার জন্য একটা প্রপার প্ল্যান করতে হবে। অবভিয়াসলি যেটা প্রয়োজন যে ডলার রিজার্ভ যেটা আছে বা ডলারের যে সাপ্লাই, সাফিসিয়েন্ট সাপ্লাই এনশিওর করতে হবে। ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে কৃষি সেচ মৌসুম, এরপরই শুরু হবে গরমকাল, বাড়বে বিদ্যুতের চাহিদা। তাই নতুন সরকারকে বিদ্যুৎ জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রথমবার আয়োজিত সাফ ফুটসালের শিরোপা জয়ের পর এখন বাংলাদেশ দলের লক্ষ্য ফুটসালের এশিয়া ও বিশ্বকাপের শিরোপা। সদ্য ট্রফিজয়ী নারী দলকে সংবর্ধনা দিয়ে নতুন এই সম্ভাবনা ধরে রাখতে ফুটসালকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। আরিফ চৌধুরীর রিপোর্ট। সাফ মানেই যেন বাংলাদেশের শিরোপা জয়, হোক সেটি ফুটবল কিংবা ফুটসাল। আরও একবার চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরল লাল সবুজের নারীরা। চ্যানেল আই কার্যালয়ে সংবর্ধনার আয়োজন। স্বপ্ন দেখিয়ে আর অনেক স্বপ্ন দেখে চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার পর চ্যানেল আই স্টুডিওতে শুরু হয় লাইভ আড্ডা। এরপর সাফ জয়ীদের চ্যানেল আই এর পক্ষ থেকে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অভিনন্দন। নতুন ফরম্যাট, নতুন সম্ভাবনা। প্রথমবারই চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছে বাংলার নারীরা। প্রতিবারই এদেরকে ডাকার মূল জায়গাটা হচ্ছে যে যতটুকু সম্মান এরা পাওয়া দরকার জাতির কাছ থেকে, হ্যাঁ, সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা হয়তো ওদেরকে ডেকে একটু কথা বলি, আনন্দ পাই, কিন্তু এর চাইতে অনেক বেশি সম্মান ওদের পাওয়া উচিত। তারা যে কাজগুলো করছে প্রতি মুহূর্তে, আমার কাছে মনে হয় ওদের দিকে আরও অনেক নজর দেওয়া দরকার। সবার, রাষ্ট্রের, ক্রীড়া সংক্রান্ত যে সমস্ত সংগঠনগুলো আছে বা ফুফের, এবং সব কিছু মিলিয়ে আমি খুব বিস্মিত হব না যদি যথেষ্ট নজর ওদের দিকে দেওয়া হয়, তাহলে এশিয়া কাপ যেটা, সেখানে চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন হবে, এটা আমার কাছে মনে হয় না। চ্যাম্পিয়নরা জানিয়েছেন ফুটবল মাঠের মতো এখানেও আধিপত্য, এখন লক্ষ্য আরও বড় তাদের। আছি যেহেতু আছি, এবং আমার মনে হয় যে আগামী দিনের এটার অনেক বড় সম্ভাবনা আছে এশিয়াতে খুব ভালো অবস্থানে যাওয়ার। আগে তো আমরা সাউথ এশিয়া ভাবতাম, বাট আমার মনে হয় যে এশিয়াতে যাওয়ার খুব ভালো সম্ভাবনা ফুটসালে আছে। আসলেই আমাদের লক্ষ্য ছিল, কিন্তু আমরা কাউকে বলি নাই। আমরা কিন্তু দেশ থেকে একটা লক্ষ্য নিয়ে গেছি, যেহেতু আমরা সাপে 2বার চ্যাম্পিয়ন হয়েছি ফুটবলে, তো কেমন জানি মনে হয়েছিল যে কিছু একটা হবে আমাদের ধারা। মিলিয়ে অনেক ভালো ছিল, এবং ফুটসালের আগেও আমরা খেলছি 2018 সালে। তো তখন হচ্ছে আমরা হিস্টোরির ফার্স্ট এভার ফুটসাল চ্যাম্পিয়ন হতে পেরেছি, আর আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো আগে কখনো ফুটসাল খেলি নাই, ওটার সম্পর্কে এত ধারণাও ছিল না। তো আমাদের কোচ ছিল, তো উনি অনেক ভালো প্র্যাকটিস করাইছে। ফুটসালকে দেশ জুড়ে জনপ্রিয় করতে ভাবছে বাফুফেও। আমাদের বর্তমান কমিটি এবং আমাদের যে টেকনিক্যাল টিম সবারই চিন্তাভাবনা এটা আছে যে আমরা এভাবে আগাবো, যাতে আমাদের ফিউচারে আমরা খুব তাড়াতাড়ি আমরা ওই ট্র্যাকে ফিরে যেতে পারি। চ্যানেল আইয়ের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জয়ীদের হাতে।
আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। আমন আর বোরোর মাঝের ফাঁকা সময়টাকে কাজে লাগিয়ে কৃষকের ঘরে বাড়তি আয় এনে দিচ্ছে সরিষা। কিন্তু সম্ভাবনা থাকলেও উৎপাদনে এখনও বড় ঘাটতি। এই ঘাটতি কাটাতে নতুন জাত আর গবেষণার ফল মাঠে নামাচ্ছেন বিজ্ঞানীরা। তারা বলছেন সরিষার উৎপাদন বাড়াতে প্রয়োজন মাঠ পর্যায়ের বাস্তবমুখী পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চলন বিলে বিঘার পর বিঘা জমিতে সরিষার চাষ। আমন আর বোরোর মাঝামাঝি সময় হওয়া এই চাষে ফলন ভালো হলে কৃষকের হাতে আসে বাড়তি আয়। আবহাওয়া ভালো তার ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ। প্রতি বিঘায় 10,000 টাকা লাভে থাকে। সরষের দাম আমরা মোটামুটি ভালো পাই। শুধু চলন বিল নয়, রবি মৌসুমে সারা দেশেই কম বেশি সরিষার আবাদ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত অর্থ বছরে দেশে প্রায় 12 লাখ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবছর আবাদ আরও বেড়েছে। উৎপাদন বাড়লেও দেশের ভোজ্য তেলের মোট চাহিদার 90 থেকে 95% আসে বিদেশ থেকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন, সরিষাকে লাভজনক ফসল পরিণত করতে হবে। আমাদের মেইন ফোকাসটা হলো এই ল্যান্ড এরিয়াটাকে বাড়ানোর জন্য। সেই জন্য আমাদের কিছু টেকনোলজি আছে যে আমরা যদি প্যাটার্ন বেসড করতে পারি তাহলে আমাদের সরিষার এরিয়াটা এক্সপানশন করা সম্ভব। প্যাটার্ন বেসড একটু বলবেন বুঝিয়ে। এরকম একটা ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে যেটা কোনো বোরো চাষ বা টিএমন চাষের ক্ষতি না করে সরিষাটাকে চাষ করতে পারি। 85 ডেজে অলরেডি আমাদের বেশ কিছু ভ্যারাইটি আছে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এটিকে আরও শর্ট ডিউরেশন করা যায় কিনা। সরিষার আরেকটি সম্ভাবনাময় দিক হচ্ছে সরিষার ক্ষেতে মধু চাষ। যেখানে আমি মৌমাছি দিয়েছি মশারির ভিতরে, সেখানে কিন্তু আমার ফলন 14 থেকে 15% বৃদ্ধি পেয়েছে। আর যেখানে আমি মৌমাছি দিই নেই সেখানে কিন্তু ফলন এই 14 থেকে 15% কমে গেছে। কৃষকদের যে আগে যে ধারণা ছিল যে সরিষা ক্ষেতে যদি মৌমাছি চাষ করা যায় তাহলে তাদের সরিষা নষ্ট হয়ে যায়, আসলে এই ধারণাটা মোটেও সঠিক নয়। কৃষক যদি নীতি সহায়তা আর ভালো বাজার পায় তাহলে সরিষাই হতে পারে বাংলাদেশের ভোজ্য তেলের ভবিষ্যৎ। গবেষকদের উদ্ভাবিত স্বল্পমেয়াদী সরিষার জাত নিঃসন্দেহে কৃষক পর্যায়ে আশার আলো জাগিয়েছে। প্রশ্নটি হচ্ছে, সে পরিমাণ জমি এই জাতটি নিয়ে চাষ করার আওতার ভেতরে নেই, তাহলে কোন দিকে গবেষণা দরকার? বছরব্যাপী সরিষার চাষ করা যায় কিনা এমন যুগোপযোগী এবং বস্তুনিষ্ঠ গবেষণা অনেক বেশি দরকার, যেখানে আমরা আমাদের ভোজ্য তেলের আমদানির পরিমাণ কমিয়ে আনতে পারব। গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জেনেছি বিরতি, আর বিরতির পর যা থাকছে। পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক বাহিনীর অভিযানে 99 সন্ত্রাসী নিহত। অভিযানের সময় 10 নিরাপত্তা কর্মীর প্রাণহানি। বিরতির পর আবারও আমন্ত্রণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট নগরীর হাওলাদার পাড়ায় স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সে সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার সার্বিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয়দের মতামত শোনেন এবং নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান। সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিস্তা নদী সুরক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন রংপুর 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে কাউনিয়া উপজেলার তিস্তা রেল সেতু এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীর উন্নয়ন, শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ জীবন জীবিকার উন্নয়নে 10টি খাতে 49 দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সে সময় এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিস্তার উজানের ভারতের যে বাঁধ, সেই বাঁধ খুলে দেওয়ার পূর্বে ভারত যেন 3 দিন আগে, বাঁধ খুলে দেওয়ার 3 দিন আগে আমাদের কৃষকদেরকে সতর্ক করেন, যাতে করে আমরা ফসলের দিকগুলো উঠাতে পারি এবং নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ বাড়িঘরগুলোকে অন্যত্র স্থানান্তর করতে পারি। সেজন্য আগে থেকেই নোটিশ দিয়ে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে সতর্ক করার যে পদ্ধতি, সেই ব্যাপারে ভারত পদক্ষেপ গ্রহণ করবে। এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা ভারতের সঙ্গে তিস্তার বিষয়ে আমরা রক্ষা করতে চাই। শরীয়তপুর জেলার এমপি প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এক প্রার্থীর মন্তব্যকে কেন্দ্র করে হেনস্থার ঘটনা ঘটেছে। বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়া বাংলাদেশ দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিল বলায়
তার উত্তেজিত হয়ে পড়েন দর্শক গ্যালারিতে থাকা বিএনপি নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে মঞ্চে উঠে ওই ব্যক্তির বক্তব্য প্রদান বন্ধ করে তাকে হেনস্থা করা হয়। ঘটনার প্রতিবাদ করায় অতিথি সারিতে থাকা একজনকেও হেনস্থা করা হয়। অনুষ্ঠানে থাকা শরীয়তপুর 1-এর বিএনপি প্রার্থী দর্শক সারিতে ছিলেন। তিনি এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে নিন্দা জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাংলাদেশ উন্নয়নের জন্য 1 নম্বর সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিকে আমাদের বন্ধ করতে হবে। এই দুর্নীতি আমরা দেখেছি পিছনে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দুর্নীতি হয়েছে। আমরা দুর্নীতি চাই না। এই কথা শুনেই তারা আমার উপরে আমার উপর ঝাঁপিয়ে পড়ে তারা আমাকে আক্রমণ করার জন্য। আমি ন্যাচারালি তো আশা করি নাই যে দর্শকদের ভিতরে এরকম একটা হবে। আমাদের প্রার্থীরা যারা আমরা ছিলাম তারা তো আমরা সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে কাজ করতেছিলাম, কিন্তু দর্শকদের ভিতরে এটা হয়েছে, এটা আসলে সত্যি আমি মনে করি যে এটা ঠিক হয়নি। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মরণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি বলে জানিয়েছেন বাহিনীর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো মহল যাতে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, এবারই প্রথম বিজিবি তল্লাশিতে বিশেষ ডগ স্কোয়াড ব্যবহার করবে। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড কুইক রিয়াকশন ফোর্স ও হেলিকপ্টার নিয়োজিত থাকবে। বডি ওর্ন ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে দায়িত্ব পালন করবেন বিজিবির সদস্যরা। কম বল প্রয়োগ করে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হবে বলেও জানান ঢাকা সেক্টর কমান্ডার। নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের র্যাপিড অ্যাকশন টিম এবং কুইক রিয়াকশন ফোর্স, সর্বোপরি আমাদের বিজিবি হেলিকপ্টারও প্রস্তুত থাকবে, যাতে করে যে কোনো প্রান্তে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি খুব কম সময়ে সেটা মোকাবেলা করতে সক্ষম হয়। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। নতুন মানবাধিকার অধ্যাদেশ নিয়ে আশাবাদের কথা জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলেও মানবাধিকার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে মনে করেন তারা। রাজধানী ধানমন্ডিতে মানবাধিকার বিষয়ে এক সিম্পোজিয়ামে গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য এবং গুম হয়ে আয়নাঘরে আটকে থাকা ভুক্তভোগীরাও অংশ নেন। তারা আক্ষেপ করে বলেন, আয়নাঘরের অস্তিত্ব ছিল কিনা সেটাই এখন তাদের প্রমাণ করতে হচ্ছে। অনুষ্ঠানে গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য নূর খান লিটন, বিচারপতি ফরিদ আহমেদ শিবলি বক্তব্য দেন। The judiciary regrettably failed to play an effective role in curbing human rights abuses, including enforced disappearance during that regime, the immediate past regime. That was a dismal scenario of the judiciary. এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হল শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বড় আয়োজন বাংলা খেয়াল উৎসব। চ্যানেল আইয়ের উদ্যোগে সংস্কৃতির পরিশীলনে উচ্চাঙ্গ সঙ্গীতকে মানুষের কাছে জনপ্রিয় করার প্রয়াসে খেয়াল উৎসবের আয়োজন। সন্ধ্যায় শুরু হয়ে রাতভর উচ্চাঙ্গ সঙ্গীতে ডুবে থাকবেন দর্শক শ্রোতারা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। উচ্চাঙ্গ সঙ্গীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে চ্যানেল আই স্টুডিওতে বাংলা খেয়াল উৎসব 2026-এর আসর। এবারের উৎসব সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের স্মরণে। বরেণ্য শিল্পী সহ নবীন প্রবীণ শিল্পীরা অংশ নেন খেয়াল উৎসবে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শায়েক সিরাজ বলেন, বাংলা সঙ্গীতের উৎকর্ষ সার্বজনীনভাবে পৌঁছে দিতেই এই আয়োজন। চ্যানেল আই শুদ্ধ সঙ্গীতের জন্য যেই চেষ্টাটি করে আসছে দীর্ঘদিন যাবৎ, এবং বাংলাদেশে কেন এশিয়াতে চ্যানেল আই একমাত্র যারা মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে থাকে, সেই ধারাবাহিকতায় শুদ্ধ সঙ্গীত চর্চাটা প্রসারিত হোক, এটাই আমাদের উদ্দেশ্য। আরও বড় পরিসরে খেয়াল উৎসব আয়োজনের স্বপ্ন দেখেন সঙ্গীত পিপাসুরা। আজাদ রহমানের ভীষণ একটা মনের ভিতরে একটা চিন্তা চেতনা, ওনার একটা আগ্রহ ছিল বাংলা ভাষায় বাংলা খেয়াল গাওয়ানো। এই প্রতিষ্ঠানটি আমাদের চ্যানেল আই যেভাবে আমাদের সহযোগিতা করছে প্রতি বছর,
শিল্পীরা সবাই সহযোগিতা করছে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি। খেয়াল অঙ্গের গান অনেক কালের, অনেক আগের, কিন্তু বাংলা কথাটি, এই বাংলা ভাষায় কথা বলার যে স্বাধীন চিত্তে বলা, সেটি এই ক্লাসিক্যাল সঙ্গীতে, এই খেয়াল অঙ্গেই আমরা পরিবেশন করতে পারি বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ, এবং তার আগে আবারও বলতে চাই চ্যানেল আইয়ের এই আয়োজনকে সবাই সাধুবাদ জানাই। ধন্যবাদ। সুরের মূর্ছনায় সন্ধ্যায় শুরু হওয়া বাংলা খেয়াল উৎসবটি রাতভর চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সান ফাউন্ডেশনের উদ্যোগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর জমকালো গ্র্যান্ড ফিনালে। 40,000 প্রতিযোগী থেকে বিভিন্ন ধাপে যাচাই বাছাই শেষে সেরা 5 জনের গ্র্যান্ড ফিনালের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুরের সোহাগ নুরি। অনুষ্ঠানে লালন কন্যা ফরিদা পারভিনের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু। এবারে নিটোলটাটে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে 99 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 12টি স্থানে সমন্বিত হামলা নস্যাতের দাবি করেছে প্রশাসন। তবে হামলা প্রতিহত করতে গিয়ে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 10 জন সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়। ফিতনা উল হিন্দুস্তান নামক একটি গোষ্ঠী ওই হামলাগুলোর চেষ্টা করে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের প্রশংসা করেছেন। নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এবারে কৃষি সংবাদ। বাজারে গুড়ের দাম ভালো হওয়ায় সিরাজগঞ্জের আখ চাষিরা এবার ব্যাপক লাভবান হয়েছেন। কৃষকদের মধ্যে দিন দিন আখ চাষের প্রতি আগ্রহ বাড়ছে। তবে অভিযোগ, বাজারে চিনি মিশ্রিত গুড় দেখতে ঝকঝকে ও দাম কম হওয়ায় কিছুটা বিপাকে পড়তে হয়। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। জেলার উর্বর দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে বিভিন্ন রকম ফসল আবাদ হয়ে থাকে। তবে অল্প পুঁজিতে লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে দিন দিন আখ চাষে এই অঞ্চলের কৃষকদের আগ্রহ বাড়ছে। গত বছরের চেয়ে সদর, রায়গঞ্জ, কাজীপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় এবার আখের আবাদ বেশি হয়েছে। বিঘায় 40 থেকে 45 হাজার টাকা খরচ করে 15 থেকে 20 হাজার টাকা লাভ করছেন তারা। প্রতিমন গুড় বিক্রি হচ্ছে 2500 থেকে 2800 টাকা পর্যন্ত। কুশাল তো আমরা 33, 34, সাদা আছে, 86 কুশাল আছে, বিভিন্ন জাতীয় কুশাল আছে। 15-16 টাকা বিঘা আমাদের ইনকাম থাকে, লাভ থাকে। বর্ষার পানি এসে সেক্ষেত্রে আমরা পাটের আবাদ এই প্রতি বছরই ধরা খেতেছি। সেক্ষেত্রে আমরা পাটের আবাদটা বন্ধ করে দিয়ে আমরা এখন এই কুশালের আবাদই করতেছি। সিরাজগঞ্জে ডিমা গুড়ের পাশাপাশি তৈরি হয় পাটা গুড় ও ঝোলা গুড়। গুড়ের মান ভালো হওয়ার পাশাপাশি জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে। চাহিদা চালে কোনো ব্যাপারী জল করে বাটি বানা দেন, আমরা বাটিও বানাই, বা পাট্টা চালে পাট্টাও বানাই, বা মুইটা বানাই। মুইটাই আমাদের এখানে বেশি চলে আর কি। এই গুড়ের বেশি চাহিদা হবে, কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই, চিনি নাই, চিনি ছাড়া গুড় বানাইতেছি আমরা। রোগবালাই থেকে চাষিরা যেন ফসল বাঁচাতে পারে, কৃষি বিভাগ থেকে সেই পরামর্শ দেওয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে যারা আখ উৎপাদন করে তাদেরকেও যে উন্নত জাত আমাদের ইক্ষু গবেষণা থেকে যেটি উদ্ভাবিত ঈশ্বরদী 47, 48 এই জাতীয় আখ চাষ করার জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর জেলায় 850 হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত অর্জিত হয়েছে 650 হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বিপন্নপ্রায় খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য ফেরাতে শরীয়তপুরে রোপণ করা হয়েছে হাজারো খেজুর গাছ। আগামী 2-3 বছরের মধ্যে নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদনের স্বপ্ন দেখছে উদ্যোক্তারা। তাদের প্রত্যাশা, এতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির
পাশাপাশি ফিরবে পরিবেশগত ঐতিহ্য। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। কালের বিবর্তনে ইটভাটা সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। পরিবেশ বিপন্নের পাশাপাশি বিলুপ্ত প্রায় বাংলার পিঠাপুলির ঐতিহ্য। এমন বাস্তবতায় 2023 সালে জেলার সখীপুরের আনুসরকারকান্দি গ্রামের দুর্গম চরাঞ্চলে রোপণ করা হয় হাজারো দেশীয় খেজুর গাছ। আমি অন্তত আমার জন্মের পর থেকে দেখিনি এরকম খেজুর গাছের বাগান কেউ ইচ্ছা করে এরকম করে, কিন্তু এই দেখলাম। শীতের লেগে খেজুরের রস ভালো, সলিড গুড় এবং সলিড রস এই জায়গায় এলে পাইবেন। আশা করি আগামী 2 বছরের মধ্যে এই খেজুরের রস আমরা পাবো। শুধু নিরাপদ খেজুর রস ও খাঁটি গুড় উৎপাদনই নয়, এমন উদ্যোগ পরিবেশ প্রতিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য ফেরাতেও সহায়ক। এই জেলা ছাড়া অন্য অন্য ডিস্ট্রিক্টও যাতে পৌঁছানো যায় এই চিন্তা ভাবনা করে এই গাছগুলো লাগানো হয়েছে। আমাদের শীতের ঐতিহ্য হচ্ছে পিঠাপুলি, পায়েস। এগুলোর মাধ্যমে একটা পারিবারিক বন্ধন তৈরি হয়। খেজুর রস হারায় যাওয়ায় এখন আমাদের এই অনুষ্ঠানগুলো বিঘ্নিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন সহ নানাবিধ কারণে প্রকৃতি থেকে এই খেজুর গাছটি হারিয়ে যাচ্ছে। তো আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রয়োজনে অধিক পরিমাণে খেজুর বৃক্ষ সহ বনায়ন করা জরুরি। সারা দেশে এমন উদ্যোগ নিলে মাটির ক্ষয়রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গতি পাবে জীবন জীবিকা ও অর্থনীতি, প্রত্যাশা সংশ্লিষ্টদের। দুর্গম এই চরাঞ্চলে এমন খেজুর গাছের বাগান কেবল শীতের পিঠার নিরাপদ উপকরণেরই যোগান দেবে না, জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সকলেই। সখীপুরের ইয়াকুব কাজীর বাগান থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দরপতনে দেশের বাজারেও আবারও কমেছে স্বর্ণের দাম। টানা 2 দিনে ভরি প্রতি প্রায় 30,000 টাকা দাম কমেছে। সবশেষ দফায় ভরিতে প্রায় 15,000 কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,55,617 টাকা, 21 ক্যারেটের দাম ভরি প্রতি 2,44,011 টাকা এবং 18 ক্যারেট স্বর্ণের দাম 2,09,136 টাকা। সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ বাতিলের দাবিতে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন, ইসির সামনে বিক্ষোভ। বিরতির পর আবারও আমন্ত্রণ। উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন কারিগরি শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের 500-এর বেশি শিক্ষার্থী আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে 11 জনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দেয়। প্রতিনিধিরা সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের সুপারিশ তারা মানেন না। কোনো উদ্যোগ নেওয়া হলে তা নির্বাচিত সরকারকে নিতে হবে। স্মারকলিপি প্রদান শেষে নির্বাচন কমিশনের সামনে থেকে সরে যান শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার নেতৃত্বে কমিটি 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার যে সুপারিশ করেছে তা বাতিলের দাবি জানিয়ে আসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় কোনো বিষয়ে, সেটা অবশ্যই পরবর্তী নির্বাচিত সরকার নিবে এবং আমরা মনে করি এখন যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অত্যন্ত অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে দেশে এবং অরাজকতা তৈরি করতে পারে। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে চাকুরি মেলা হয়েছে। 10টি স্টলে ছিল কারিগরি শিক্ষার্থীদের চাকরির আবেদনের সুযোগ। সে সময় ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা আবেদন করেন। প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদিন। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ।
ইলমা গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী জোবেরা রহমান লিনু, স্কুলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল ইসলাম মণ্ডল, প্রিন্সিপাল নাহিদ ইসলাম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পার্সন অ্যাডেক্সের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ লিটন আবদুল্লাহ। স্মার্ট ব্র্যান্ডস রেজিলিয়েন্ট স্ট্রাকচারস থিমকে সামনে রেখে বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট 4.0 অনুষ্ঠিত হয়েছে। চতুর্থবারের মতো ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এই উৎসবের আয়োজন করে। দিনব্যাপী এই প্রোগ্রামে 8টি ইনসাইটফুল আলোচনা হয়, যেখানে বাংলাদেশের বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেট বাস্তবে কিভাবে কাজ করে, চাহিদা কোথায় ও কিভাবে গঠিত হয়, নেতৃত্বের সিদ্ধান্ত অপারেশন কিভাবে প্রভাব ফেলে এবং কিভাবে স্মার্ট চিন্তা ভবিষ্যতের জন্য টেকসই ও রেজিলিয়েন্ট ব্যবসা তৈরি করে, এসব বিষয় উঠে আসে। সে সময় ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার খোরশেদ আলম, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোহাম্মদ ইলিয়াস ও অন্যরা। উৎসবে নির্মাতা, মার্কেটার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ডেভেলপার এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা মতবিনিময় করেন। সংবাদের এই পর্যায়ে আবার নিচ্ছি বিরতি, আর বিরতির পর্যায়ে নিয়ে ফিরছি। ভুটানকে 1 ডজন গোল দিয়ে সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে বাংলাদেশের অভিযান শুরু। কৃষ্ণা রানী, মনকিয়া ও আলপির হ্যাটট্রিক। ইস্পাহানি 37তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে শিরোনামহীন এবং রানার আপ হয়েছে ম্যাক্সিমাস। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ERC মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমদাদ ইস্পাহানি। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান, বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠনে জামাত আমিরের প্রতিশ্রুতি, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার অঙ্গীকার। এবারে নির্বাচনে পুরুষের তুলনায় নারীর প্রার্থিতা মাত্র 3.5%, সংসদে গিয়ে নারী উন্নয়নে কাজ করার আহ্বান। প্রথম সাফ ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে চ্যানেল আইয়ের সংবর্ধনা, এশিয়ান ফুটসালের শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে সাবিনারা। এবং প্রতি বছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে বাংলা খেয়াল উৎসব, উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনায় সুর ও সাধনার মিলন। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।